আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। আজীবন ক্ষমতার লোভ হাসিনাকে পেয়ে বসেছিল মেনন। কেন সাবেক এমপিদের শুল্কমুক্ত 52 বিলাসবহুল গাড়ি বিক্রি করবে সরকার? প্রধান উপদেষ্টাকে আরব আমিরাতের প্রেসিডেন্ট ফোনে যা বললেন। যেভাবে লুটের অর্থ ভাগ পেতেন রেহানা জয়। স্বল্প সময়ের জন্য এসেছি, কারোর প্রতি বিরাগ অনুরাগ নেই। প্রধানমন্ত্রী হবেন না দলীয় প্রধান, মেয়াদ 2 বারের বেশি নয়। যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না আইন উপদেষ্টা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আজীবন ক্ষমতার লোভ হাসিনাকে পেয়ে বসেছিল মেনন। ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম, তিনি আমাদের কোনো কথাই শুনেননি। অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি, ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি, উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি। তিনি পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও 14 দলের নেতারা এসব কথা বলেছেন। শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে, কারণ গত 15 বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সবই তার পক্ষে গিয়েছে, আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। 14 দলের শরিক ওয়াকার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রশিদ খান মেনন ডিবিকে বলেছেন, 1975 সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কারণে এদেশের মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। তাই তার আচার এমন ছিল যে দেশের মানুষ মরুক বা বাঁচুক এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। উনি চেয়েছিলেন শুধু ক্ষমতা। আজীবন ক্ষমতায় থাকার লোভ তাকে পেয়ে বসেছিল। এই মানসিকতাই তার জন্য কাল হয়েছে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, কেন সাবেক এমপিদের শুল্কমুক্ত 52 বিলাসবহুল গাড়ি বিক্রি করবে সরকার? দ্বাদশ সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা 52টি বিলাসবহুল গাড়ি ছাড় করার আগেই শেখ হাসিনার পদত্যাগ ও রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার কারণে ওসব গাড়ি বিক্রি করে শুল্ক কর আদায় করবে সরকার। গতকাল বুধবার সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবসায়ীদের নিয়ে সভায় জাতীয় রাজস্ব বোর্ডকে সিদ্ধান্ত দিয়েছেন বলে সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বন্দরে আটকে পড়া সাবেক এমপিদের আমদানি করা শুল্কমুক্ত গাড়িগুলো ফেরত পাঠানো হবে না। এগুলো ফেরত পাঠালে বাংলাদেশ রাজস্ব হারাবে। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, এসব গাড়ির বেশিরভাগই টয়োটা ল্যান্ড ক্রুজার ও ল্যান্ড ক্রুজার প্রাডো। সহজ শর্তে বাজার মূল্যে এসব গাড়ি বিক্রি করতে এনবিআরকে নির্দেশনা দিয়েছে উপদেষ্টা। সভায় রাজস্ব আহরণ প্রসঙ্গ নিয়ে আলোচনায় সাবেক এমপিদের আমদানিকৃত গাড়ির প্রসঙ্গটি তুলে এসব গাড়ির বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশনা চান এনবিআর এর কর্মকর্তারা। শুল্কমুক্ত সুবিধায় 52টি গাড়ির আমদানি মূল্য প্রায় 70 কোটি টাকা। শুল্ক সহ প্রতিটি গাড়ির দাম পড়বে 8 থেকে 10 কোটি টাকার বেশি। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, প্রধান উপদেষ্টাকে আরব আমিরাতের প্রেসিডেন্ট ফোনে যা বললেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাদিহা। বুধবার ডক্টর ইউনূসকে টেলিফোন করে শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট আরব আমিরাতের প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ফোন আলাপে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য সমৃদ্ধি নিয়ে আসবে। আগামী দিনগুলোতে দুই দেশের স্বার্থকে এগিয়ে নিতে এবং দুই দেশের জনগণের প্রবৃত্তি ও সমৃদ্ধি আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন ইউএস প্রেসিডেন্ট। মানব সম্পদ, কর্মসংস্থান, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সহ দ্বিপাক্ষীয় বিভিন্ন বিষয়ে আলাপ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে তার উদার অনুভূতির জন্য ধন্যবাদ দেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের অব্যবহৃত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। ডক্টর ইউনূস দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সুবিধার জন্য দৃঢ় ও স্থায়ী সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশকে অব্যাহত সমর্থনের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে ধন্যবাদ দেন এবং তার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন।
এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, যেভাবে লুটের অর্থ ভাগ পেতেন রেহানা জয়, নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা। কারণ নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন। এর সবকিছুতেই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনোই তাতে না করেননি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এসব তথ্য জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানান। গ্রেপ্তারের পর থেকে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। সালমান এফ রহমানের দাবি, শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অচল থাকতেন। সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এম আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সাজিব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুল রাফাক তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি। কেবল অর্থ পাচার নয়, দেশের ইস্টার্ন রিফাইনারি, চিনিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন। সূত্র আরও জানায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতাকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান রহমান। তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন। পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না। কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগে বাধ্য করতেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেয়ায়েদ উল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেননি। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদত্যাগে বাধ্য করেন। এইসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সালমান এফ রহমান। তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় 7,000 কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন। তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন। প্রশ্নের মধ্যে ছিল, আইএফআইসি আমার বন্ড নামে একটি বন্ড ছেড়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা কেন করেছিলেন? বন্ডটি আসলে বেক্সিমকো গ্রুপের আবাসন কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেডের ছিল কিনা, কারণ এই বন্ডের মাধ্যমে 1,200 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, স্বল্প সময়ের জন্য এসেছি, কারোর প্রতি বিরাগ অনুরাগ নেই। অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অত্যাবশ্যকীয় পণ্যের উপাদান সরবরাহ ব্যবস্থা, বাজার পরিস্থিতি সহ সাবেক মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় অংশ নিয়ে বলেছেন, আমরা স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে এসেছি। আমাদের কোনো এজেন্ডা নেই, রাজনৈতিকও না, প্রশাসনিকও না। কারোর প্রতি আমাদের কোনো বিরাগ নেই, অনুরাগও নেই। তিনি বলেন, আমি খুব ভালো আরামে ছিলাম, ব্র্যান্ড ইউনিভার্সিটিতে পড়াতাম, ভালো একটা লাইফ ছিল। আমার ওয়াইফ কমপ্লেন করে আমি ব্যস্ত হয়ে গেছি। আমাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট সিচুয়েশন। এখন দেখি আমাদের অনেক কাজ আছে, আমাদের মোটামুটি ভালো প্রফেশন ছিল, কিন্তু এখানে আমাদের কোনো এজেন্ডা নেই। আমরা এই ব্যাপারে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না। তিনি বলেন, কিছু কিছু জিনিস আছে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। বাইরে থেকে যারা পাঠায় বেশিরভাগ প্রাইভেট বা ব্যক্তি মালিকাধীন কোম্পানি। ওরা টাকা না পেলে বন্ধ করে দেয়। তবে এলসি একেবারে কমে যায়নি। কিছু কিছু ব্যাংকের সমস্যা আছে, আবার বিদেশি ব্যাংকও ইনভলভ আছে। এগুলো আমরা আলাপ করছি, খুব বেশি সময় হবে না। প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাকশন নেবেন। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, প্রধানমন্ত্রী হবে না দলীয় প্রধান, মেয়াদ 2 বারের বেশি নয়। একই ব্যক্তি একই সঙ্গে সরকার প্রধান, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকতে পারবেন না, এমন প্রস্তাব জানিয়েছে টিআইবি। এছাড়া একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে যেন দায়িত্ব পালন করতে না পারে, সেটারও প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার টিআইবির ধানমন্ডির কার্যালয়ে নতুন বাংলাদেশ গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে এমন প্রস্তাব তুলে ধরেন টিআইবি। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুর রহমান বলেন, নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্তভাবে সংসদ পরিচালনার জন্য স্পিকারকে সংসদের অভিভাবক হিসেবে দলীয় প্রভাবমুক্ত থেকেও স্বার্থের দ্বন্দ্ব পরিহার করে সংসদের সব কার্যক্রম পরিচালনা করতে হবে। সংসদ বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। স্পিকার ও ডেপুটি স্পিকারের অবর্তমানে সভাপতি মণ্ডলীর অন্তর্ভুক্ত বিরোধী দলীয় সদস্যদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। তিনি বলেন, নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি সহ অন্তত 50% কমিটিতে বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে থেকে সভাপতি নির্বাচন করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির সব কার্যক্রমে স্বার্থের দ্বন্দ্ব পরিহার করতে হবে। সংসদীয় ব্যবস্থায় সংসদ সদস্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিভিন্ন জনবৈচিত্র্য, যেমন তরুণ প্রজন্ম, নারী, আদিবাসী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। নির্বাচনে রাজনৈতিক দলের মনোনয়নে কমপক্ষে 1/3 তরুণ প্রতিনিধি
থাকতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন করারও দাবি জানিয়েছে টিআইবি। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না আইন উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আফিজুল নজরুল। বুধবার দুপুরে সচিবালয় আইন মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে কথা বলেন আসিফ নজরুল। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে তখন আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে প্রতিবাদ করা হয়েছে। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই যদি না কোনো জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় তারা লিপ্ত থাকে। সত্যিকার অর্থে যদি কোনো রাজনৈতিক দল জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকে তাহলে প্রচণ্ড সততার সঙ্গে তদন্ত করে এমন কিছু করা যেতে পারে। উপদেষ্টা বলেন, আমাদের সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তাদের অবদান ছিল, কিন্তু গেল 15 বছরে তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এক বর্বরতম ফ্যাসিসবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন বলে মনে আমি করি না।